বিসমিল্লাহির রহমানির রহিম। জব মেডিসিন দৌলতপুর শাখার পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যারা নিবন্ধন লিখিত পরীক্ষা দিবেন, এখন দিবেন বলতে বোঝাচ্ছি যে যেহেতু এখনও প্রিলির রেজাল্ট বের হয়নি, তবে স্বাভাবিকভাবে প্রিলিতে 45-50 হলেই মোটামুটি প্রিলিতে টিকে যাবেন ইনশাআল্লাহ। তাহলে এই সকল স্টুডেন্ট যারা আছে, যারা লিখিত পরীক্ষা দিবেন এরকম চিন্তা ভাবনা করছেন, তাদের জন্য সুসংবাদ বলবো না দুঃসংবাদ বলবো আমি জানি না, কয়েকটা ডিপার্টমেন্টের জন্য একটু দুঃসংবাদ হলেও হইতে পারে, তবে সব ডিপার্টমেন্টের জন্য না। দেখুন, আজকে আমি যে ক্লাসটা নিয়ে আপনাদের সামনে আসছি সেটা হচ্ছে যে আমাদের নিবন্ধন লিখিত যে পরীক্ষাটা হবে সেখানে আগে পূর্বের যে সিলেবাসটা ছিল, পূর্বে আমাদের যে সিলেবাসটা ছিল সেখান থেকে কয়েকটা ডিপার্টমেন্টের সিলেবাসটা টোটালি চেঞ্জ হয়ে গেছে, টোটাল পরিবর্তন হয়ে গেছে। সেজন্য আজকে আমার যে ক্লাসটা থাকবে সেটা হচ্ছে যে সিলেবাস পরিবর্তন সংক্রান্ত ক্লাস। আজকের যে ক্লাসটা সেটা হচ্ছে সিলেবাস পরিবর্তন সংক্রান্ত ক্লাস। দেখতে পাচ্ছেন আমাদের ক্লাসের হেডলাইনটা বা আলোচনার বিষয়টাই হচ্ছে সিলেবাস পরিবর্তন সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করব আমরা। তবে সব ডিপার্টমেন্টের কিন্তু সিলেবাস পরিবর্তন হয়নি। আমি যতটুকু দেখছি, এখন আমার দেখাটাই যে আসলে সম্পূর্ণ হয়ে যাবে তা না, আপনারা যারা পরীক্ষার্থী আছেন তারাও অবশ্যই একটু থিসিস করবেন যে আসলে কোন কোন ডিপার্টমেন্টের সিলেবাস পরিবর্তন হয়েছে। আমি যতটুকু দেখছি, মানে আমার জ্ঞান বা আমি যতটুকু থিসিস করছি তাতে এই যে আমাদের যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন 8টা ডিপার্টমেন্ট, এই 8টা ডিপার্টমেন্ট কলেজ পর্যায়ের কথা বলছি কিন্তু আমি স্কুল পর্যায়ে না, এই 8টা ডিপার্টমেন্ট বা 8টা বিষয়ের সিলেবাসটা একটু পরিবর্তন হয়েছে। আচ্ছা, ডিপার্টমেন্টগুলো আলাদাভাবে আমার নাম বলা লাগছে না, ডিপার্টমেন্টগুলো একটু দেখতেই পাচ্ছে, ভূগোল ও পরিবেশ, পরিসংখ্যান, মৃত্তিকা বিজ্ঞান, ব্যবস্থাপনা, হিসাব বিজ্ঞান, আরবি, কলেজ মাদ্রাসা দুটোই চেঞ্জ, কৃষি। এই 8টা ডিপার্টমেন্টের আমি হচ্ছে কি পুরাতন এবং নতুন দুইটা সিলেবাস দেখলাম যে এই 8টা ডিপার্টমেন্টের সিলেবাসটা পরিবর্তন হয়েছে। এখন সব ডিপার্টমেন্টের সিলেবাস নিয়ে আসলে আমি আলোচনা করতে আসিনি, আমাদের মূলত আলোচনার বিষয় হচ্ছে হিসাব বিজ্ঞান বিভাগ। আমাদের মূলত বিষয় হচ্ছে আজকে আলোচনা যেটা করব সেটা হচ্ছে হিসাব বিজ্ঞান বিভাগ কলেজ পর্যায়ে। এই ডিপার্টমেন্টের কিন্তু সিলেবাসটা একদম টোটালি চেঞ্জ, টোটালি পরিবর্তন হয়ে গেছে। আর এই পরিবর্তন হওয়ার কারণে কতটুকু প্রেশার বাড়ছে সেটা নিয়েই আমরা মূলত আজকের ক্লাসটা, সবাই ক্লাসের শেষ পর্যন্ত থাকবেন আশা করি। তবে তার আগে আমাদের দৌলতপুর শাখা, জব মেডিসিন দৌলতপুর শাখায় আমাদের যে নিবন্ধন লিখিত ব্যাচটা শুরু হওয়ার কথা ছিল সেটার একটু পরিবর্তন আছে, তাই আমার এই ভিডিওতে আমি হচ্ছে কি এটার একটু নোটিশটা দিয়ে যাই। দেখেন, আমাদের নিবন্ধন লিখিত ব্যাচ মূলত শুরু হওয়ার কথা ছিল 18 এপ্রিল, কিন্তু যেহেতু সিলেবাস চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ হওয়ার কারণে আমাদের একটু সময় লাগছে, আমরা 2টা দিন বেশি সময় নিচ্ছি। আমাদের শুরু হবে হচ্ছে 20 এপ্রিল। তাহলে যারা নিবন্ধন লিখিত ব্যাচ করতে চান, দেখেন খুলনায় মনে হয় আমরাই প্রথম যারা হচ্ছে কি সশরীরে ক্লাসও নিব সাথে এক্সামও নিব। তাই যদি যারা আছে আগ্রহী তারা অবশ্যই যোগাযোগ করবেন। 18 এপ্রিলের পরিবর্তে 20 এপ্রিল শুরু হবে এবং সেটা সময় সকাল 9টা থেকে। এর আগে যদি কেউ আসতে চান আমাদের অফিসের ঠিকানাটা একদম শুরুতেই দেখছেন, আমাদের দৌলতপুরের ঠিকানাটা বিএল কলেজ রোড, সোনালী ব্যাংকের পিছনে, একদমই ঠিক পিছনে। যদি কোনো সমস্যা আমাদের 2টা নাম্বার দেওয়া আছে, হটলাইন নাম্বার 2টা যোগাযোগ করলে হয়ে যাবে। আচ্ছা, যেটা বলছিলাম, আমাদের কোর্স ফির যে ব্যাপারটা, আমরা এর আগে কোর্স ফিটা হচ্ছে আমরা বলছিলাম ক্লাস প্লাস পরীক্ষার ক্ষেত্রে আমরা 3500 টাকা নিব আর পরীক্ষার জন্য 1500 টাকা নিব। একটু চেঞ্জ হচ্ছে, কারণ দেখেন আমাদের সিলেবাসটা এত পরিমাণে বাড়াইছে যেটা আমরা আজকের ক্লাসে দেখতে পাবেন। অল্প একটু সময় নিব আমি। আমাদের 4000 টাকা হচ্ছে ক্লাস প্লাস পরীক্ষায়, মূলত এটা পরীক্ষায় পরিবর্তন হয়নি, ক্লাসে পেমেন্টটা একটু বাড়ছে। 4000 টাকা হচ্ছে ক্লাস পরীক্ষা দিতে হবে আর পরীক্ষার জন্য যেটা ছিল সেটাই 1500 টাকাই থাকবে। আচ্ছা, আলোচনা শুরু করি আমি। দেখেন, আমার ক্লাসের লেকচারের যে টপিকসটা সেটা হচ্ছে হিসাব বিজ্ঞান বিভাগের সিলেবাস সংক্রান্ত আলোচনা করব আমি। এখন স্বাভাবিকভাবে সিলেবাস যখন আলোচনা করব তখন অনেকেরই ধারণা আসবে যে কি সিলেবাস ছিল কি আসলো। দেখেন, আমি শুরুতেই ওল্ড সিলেবাসটার একটু দেখানোর চেষ্টা করতেছি। আমাদের যে পুরাতন সিলেবাসটা ছিল, এই সিলেবাস দেখলেই বোঝা যাবে যে দেখেন এই যে একটু অ্যানালগ টাইপের। কেমন সেটা অ্যানালগ টাইপের? আমাদের আগে যে সিলেবাসটা ছিল সেখানে মোট 4টা
মোট 4টা পার্টে প্রশ্ন আসতো, এ বি সি আর ডি, দেখতে পাচ্ছ সবাই। এই 4টা পার্টে স্পেসিফিক যে টপিকসগুলো নিয়ে আলোচনা করতে হবে সেটা কিন্তু আমাদের এই যে একবারে দিয়ে দিছে। এখান থেকে দেখেন আমি একটু রেড কালার করে রাখছিলাম, এই রেড কালার মানে হচ্ছে আমাদের ম্যাথমেটিক্যাল টার্মস যেগুলো আছে, ম্যাথমেটিক্যাল টার্মসগুলোকে আমি রেড কালার করে রাখছি। সেই হিসাবে একটু রেড কালার একটু দেখতে পাচ্ছ সবাই, আমি একটা লিস্টও করছি যে এই রেড কালারের মধ্যে কি কি অঙ্ক ছিল। দেখেন আমাদের এই কয়টা চ্যাপ্টার ছিল কিন্তু ওল্ড সিলেবাসে। ওল্ড সিলেবাসটা যে কত ভালো ছিল একটা স্টুডেন্টদের জন্য সেটা আমাদের এইখান থেকে দেখলেই কিন্তু বুঝে যাব যে আমাদের টোটাল যে সিলেবাসটা আছে এই সিলেবাসটাকে যদি আমরা বিশ্লেষণ করে যে কি কি ম্যাথ আমাদের আছে সিলেবাসে, তাহলে আমরা দেখেন এই 8টা চ্যাপ্টার পাবো, খুঁজে মুজে এই 8টা চ্যাপ্টার পাওয়া যাবে টোটাল সিলেবাস, এবং সেটা পুরাতন সিলেবাস। এই 8টা সিলেবাস থেকে আমি আমার প্রথম লাইভ ক্লাসটায় আমি দেখাচ্ছিলাম যে এই 8টা চ্যাপ্টারের ভিতরে কোন অঙ্কগুলো আমাদের কোন বোর্ডে বা কোন সালের নিবন্ধনে আসছিল, সেই হিসাবে আমাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা, ডেপ্রিসিয়েশন, ইনকাম ট্যাক্সের যে অঙ্কটা, কস্ট শিট আর কস্ট ভলিউম প্রফিট, এই যে 5টা অঙ্ক, এই 5টা অঙ্ক আসতো, সাথে একটা কি টিকা আসতো, কিছু টিকা আসতো। এই মোট 6টা সেট প্রশ্ন আসতো, যেখান থেকে আমরা মোটামুটি 5 সেটের অ্যান্সার করে 75 মার্ক পেয়ে যেতাম। তার মানে ব্যাখ্যাটা হচ্ছে এমন যে আপনি আগে 8টা চ্যাপ্টার পেতেন টোটাল বইতে, যেখান থেকে অ্যান্সার করতে হতো 5টা, অনলি 5। কিন্তু বর্তমানে যে সমস্যাটা, আমরা যদি একটু নতুন সিলেবাসের জাস্ট ফিগারটা দেখলেই বুঝতে পারবেন যে নতুন সিলেবাসের আসলে ব্যাপারটা কি। আচ্ছা, আমি একটু নতুন সিলেবাসটা দেখাই। এই যে নিউ সিলেবাস, দেখবেন নিউ সিলেবাসের শুরু আছে কিন্তু কোনো শেষ নাই। ওল্ড সিলেবাস কিন্তু আমি 1 পেজেই দেখাই দিতে পারছি, কিন্তু নিউ সিলেবাসের শুরু আছে কিন্তু শেষ নেই। আচ্ছা, আমি একটু নিউ সিলেবাসের জাস্ট ইনস্ট্রাকশন যেটা আমাদের দিছে সেটা একটু যদি দেখি, দেখেন লেখা ক্যান্ডিডেটস উইল হ্যাভ টু অ্যান্সার টোটাল 10 কোশ্চেন, মানে আমাদের যে স্টুডেন্ট আছে আমাদের মোট 10টা প্রশ্নের অ্যান্সার করতে হবে। বলছে ইচ কোশ্চেন উইল ক্যারি 10 মার্কস, তার মানে প্রত্যেকটা প্রশ্নে 10 মার্ক করে পাবেন আপনি। তার ব্যাখ্যাটা দাঁড়ালো কি, 10টা প্রশ্নের অ্যান্সার করতে হবে, 10 করে মার্কস 100। আমি একটু পূর্বের সিলেবাসটা আমার নিচে আছে, নিচে আলোচনা করব, তারপরে যদি দেখাই, এর আগে কিন্তু আমাদের 5টা ম্যাথ করতে হতো, 15 করে মার্ক ছিল 75, আর 10টা থিওরি থেকে 5টা অ্যান্সার করতে হতো, 5 করে মার্ক 25। তাহলে এখান থেকে এখানে ব্যাপারটা হচ্ছে এখন 10টা কোশ্চেন অ্যান্সার করতে হবে, 10 করে মার্কস। আচ্ছা, তারপরে কি দাঁড়াচ্ছে, এরপরে বলতেছে যে দেয়ার উইল বি 5 পার্টস, মানে 10টা প্রশ্ন যে আপনাকে একবারে দিয়ে দিবে এরকম না। ব্যাখ্যাটা হচ্ছে মোট 5টা পার্টে হচ্ছে আপনাকে প্রশ্ন করা হবে, এ বি সি ডি ই, 5টা পার্টে কোশ্চেনটা করা হবে, এবং প্রত্যেক কোশ্চেনে দেখেন 2 or 3 সাব আইটেমস দেওয়া থাকবে। এটা তো অবশ্যই বুঝতে পারছে যে দেখা যাচ্ছে যে আমার 3টা প্রশ্ন দিল, 2টা অ্যান্সার করতে হলো, 5টা দিল, 3টা করতে হলো, তার মানে অপশন দেওয়া হবে আপনাকে, 2 অথবা 3টা অপশন দিয়ে দেওয়া হবে, এইটা বলছে। আগে কিন্তু ব্যাখ্যাটা এমন ছিল না। এবার আসেন আমাদের যে টোটাল সিলেবাসের যে বিস্তারিত যেটা বলছে সেটা যদি একটু দেখি। আমি একটু জাস্ট সিলেবাসটা একটু দেখাই আপনাদেরকে, একটু ফেসটা দেখাই, সিলেবাসের আমার যে বিশ্লেষণটা সেটা আমি নিচে দেখাচ্ছি। দেখেন এটা একটা পার্ট যেখানে 3টা অধ্যায় থাকবে, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং নামে, 30 মার্কস পাবেন, 5টা প্রশ্ন দেওয়া থাকবে কিন্তু। হ্যাঁ, কি কি অধ্যায় আছে সেটা আমার নিচে বিশ্লেষণ করা আছে, আমি নিচে নিয়ে দেখাচ্ছি। এটা হচ্ছে পার্ট বি, নিশ্চয়ই মনে আছে মোট 5টা পার্টে প্রশ্ন আসবে, এটা পার্ট বি। এটা হচ্ছে অডিটিং হচ্ছে কি নিরীক্ষা, এখানে কোনো ম্যাথ নেই, শুধু থিওরি। আচ্ছা, এখানে একটু দেখে আসবো, পাশে দেখবেন 2 কোশ্চেন অ্যান্সার করতে হবে। পার্ট সিতে আছে ট্যাক্সেশন, ট্যাক্স বা কর যেটা আছে, করের অঙ্ক, এখানে 2টা আসবে, একটা অ্যান্সার করতে হবে। দেখেন শেষ নেই কিন্তু, এই যে পার্ট ডিতে দেখেন কস্ট অ্যাকাউন্টিং আসছে। আমরা যখন পুরাতন সিলেবাসে ছিলাম, পুরাতন সিলেবাসে কিন্তু কস্ট অ্যাকাউন্টিং অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং দুটো একসাথে একটা পার্ট ছিল, ABCD ছিল, আর এইখানে কস্ট অ্যাকাউন্টিংটা আলাদা করে ফেলছে। কস্ট অ্যাকাউন্টিংও আপনাকে জানতে হবে এবং ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংও আলাদা করছে। কস্ট অ্যাকাউন্টিংয়ে দেখেন 20 মার্কস, কস্ট অ্যাকাউন্টিংয়ে 20 মার্কস যদি পাই আমরা, এরপরে আরেকটা পার্ট আছে, এই যে পার্ট ইতে আছে দেখেন ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, 10টা 9 এবং 10 চ্যাপ্টার, এখান থেকেও 20 মার্কস। এই হচ্ছে টোটাল সিলেবাস। দেখেন কতগুলো পেজ পড়ছি। এইবার এই সিলেবাসের নিচে দেখেন এরকম একটা প্যারাগ্রাফ দিয়ে দিছে, এখন এই প্যারাগ্রাফটা কি, জিনিসটা কি, সেটাও আমরা একটু পরে আলোচনায় আনতেছি। আচ্ছা চলেন এবার আমাদের মূলত আলোচনা শুরু করি।
আমি দেখেন প্রথমে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে পুরাতন সিলেবাস আমাদের কেমন ছিল সেটা একটু দেখাচ্ছি, যে পুরাতন সিলেবাস থেকে নতুন সিলেবাসের কতটুক প্রেশার বাড়লো। দেখেন ম্যাক্সিমাম ছেলেমেয়ে কিন্তু জানে যে আগে প্রিলিতে টিকলেও ম্যাক্সিমাম ছেলেমেয়ে কিন্তু রিটেনে কিন্তু কি ফেল করতো, ম্যাক্সিমাম ছেলেমেয়ে। হিউজ ছেলেমেয়ে প্রিলিতে টিকবে ইনশাল্লাহ, এবারও টিকবে, কিন্তু পুরাতন সিলেবাসেই যদি এত পরিমাণ ফেল করে যায়, নতুন সিলেবাসে আসলে কি হবে আমি জানি না, কারণ আমাদের ম্যাক্সিমাম ছেলেমেয়েদের কিন্তু পড়ার অভ্যাস নাই বললেই চলে। যাই হোক, যারা চাকরি করতে চায়, যারা চাকরি পেতে চায়, যাদের আগ্রহ আছে, তারা এগুলোকে ভয় পাবে না, তারা এটাকে পজিটিভ নিয়ে যতদূর সম্ভব চেষ্টা করতে হবে, যতদূর সম্ভব, এবং পাশ করেই আসতে হবে ইনশাল্লাহ। যাই হোক, একটু দেখেন পুরাতন সিলেবাস। আমি গত ভিডিওতে আমি দেখাইছিলাম যে দুইটা পার্টে প্রশ্ন আসে, পার্ট এ পার্ট বি, বা ক বিভাগ খ বিভাগ। থিওরি আসে 25 মার্কসের, ম্যাথ আসে 75 মার্কসের, মোট 10টি প্রশ্ন আসবে। এই 10টি প্রশ্ন আসলে বইয়ের কোন জায়গা থেকে আসবে সেটা বলতো না, তার মানে টোটাল সিলেবাস থেকে 10টা অঙ্ক, 10টা প্রশ্ন আসতো, যে কোনো 5টা প্রশ্ন অ্যান্সার করলে হতো। উল্লেখ্য, পুরাতন সিলেবাসে কিন্তু বইটা মোট 4টা ভাগে ভাগ ছিল, বা 4টা অধ্যায় ছিল। তাহলে কেউ যদি চাইতো যে আমি এখান থেকে একটা চ্যাপ্টার টোটালি পড়বো না, তাতেও কিন্তু তার, আমার মনে হয় সে যে 5টা প্রশ্নের অ্যান্সার করতে হবে, যে 5টা প্রশ্নের উত্তর দিতে হবে, সেই 5টা বেঁধেই যেত। কিন্তু নতুন সিলেবাসে যে চেঞ্জটা আসছে, নতুন সিলেবাসে কিন্তু টোটাল বইটাকে কিন্তু আর রাখিনি, এক একটা ভাগ করে দিছে, যে এই ভাগ থেকে এতগুলো প্রশ্ন আসবে, এতগুলো অ্যান্সার করতে হবে, এই ভাগ থেকে এতগুলো প্রশ্ন আসবে, এতগুলো অ্যান্সার করতে হবে, সাজানো গোছানো যেটাকে বলে। সমস্যাটা হচ্ছে আপনার সব পার্টই পড়া লাগবে। আগে যেমন একটা পার্ট আপনি বাদ দিয়েও কিন্তু কি কাভার করতে পারছেন, কিন্তু এখন কিন্তু আর সেটা পারবেন না। আচ্ছা, খ বিভাগে মোট 6টি প্রশ্ন আসতো। আমি দেখাইছিলাম যে মনে আছে কিনা, আমাদের মোট 8টা চ্যাপ্টার ছিল, কিন্তু পুরাতন যে সিলেবাস, ওই 8টা চ্যাপ্টার থেকে আমাদের 6টা প্রশ্ন হচ্ছে কি আসতো, যার 5টা প্রশ্নের উত্তর দিলেই আমাদের হয়ে যেত। তার মানে অঙ্কের কিন্তু প্রেশার কম ছিল। আচ্ছা, সময় বন্টন ও যেটা দেখাইছিলাম, এটা নিয়ে সময় বেশি নষ্ট করা যাবে না। সময় বন্টন দেখাইছিলাম যে 3 ঘন্টা আমরা সময় পাবো। থিওরি যেহেতু আমাদের একটা আলাদা বিভাগ, 5টা থিওরি কনফার্ম লিখতে হবে, 8 মিনিট করে সময় রাখছিলাম আমরা, আর অঙ্কের জন্য আমরা প্রায় 25 মিনিটস করে সময় রাখছিলাম, মানে অনেক সময় রাখছিলাম। রিভিশন সময় রাখছিলাম 15 মিনিট। এখন নতুন সিলেবাসের একটু ধরনটা নিয়ে যদি আমরা একটু দেখাই, দেখেন নতুন সিলেবাসে যেটা ছিল সেটার এখানে একটু জাস্ট ডিটেলস বর্ণনা দেওয়া হচ্ছে। আচ্ছা, এখানে পুরাতন সিলেবাসে দেখেন আমরা যদি হিসাব করি, এখানে 10টা প্রশ্ন আসছিল, আর এখানে 6টা, মোট 16টা প্রশ্নের ভিতরে অ্যান্সার করতে হচ্ছিল কিন্তু 10টা। নতুন সিলেবাসেও দেখেন এইটা কিন্তু ঠিক রাখছে, নতুন সিলেবাসে আমাদের মোট প্রশ্ন আসতেছে 16টা, এখানেও 16টা আসবে, কিন্তু কয়টা পার্টে আসবে? 5টা পার্টে, এবং প্রত্যেকটা পার্ট কিন্তু আপনাকে অ্যান্সার করতে হবে। একটা পার্ট অ্যান্সার করে আরেকটা করবো না, তা কিন্তু হবে না। 5টা পার্টে মোট 16টা প্রশ্ন আসবে, সেখানে আপনাকে মোট 10টা প্রশ্নের উত্তর দিতে হবে। একদম কোনো ঝামেলা নাই, 10 গুণ 10 100 মার্কস, এখানে কোনো ঝামেলা নাই, এটায় 5 ওটায় 10, এরকম কোনো ঝামেলা নেই। আচ্ছা, এই যে 16টা প্রশ্ন 5টা পার্টে ভাগ হবে, ভাগগুলো একটু সবাই দেখবেন, একটু কষ্ট হলেও একটু দেখতে হবে, কারণ আমি যুদ্ধে যাচ্ছি কিন্তু যুদ্ধের কোনো টপিকস বা বিষয়টাই জানি না, যুদ্ধের বিষয়টা কি সেটাই জানি না। এজন্য আমাদের যে পরীক্ষাটা দিতে যাব, এই পরীক্ষার বর্তমানে নতুন সিলেবাসটা কেমন হতে পারে সেটা যদি আগে না দেখে পরীক্ষা দিতে চলে গেলাম পুরাতন সিলেবাসে, কিচ্ছু পারলাম না। আচ্ছা, আরেকটা কথা একটু আমি বলে রাখি, সিলেবাস যখন নতুন হয়, ওই বছর যারা পরীক্ষা দেয় তাদের কিন্তু আসলে দুর্ভাগ্যের আর শেষ থাকে না, কারণ স্যাররা নিজেরাও তো এখানে নতুন, কোন ধরনের প্রশ্নগুলো দিবে তারাও কিন্তু জানে না। এই জন্য যারা যে ধর্মের আছে, প্রচুর ধর্মের কাজ করতে হবে, নামাজ কালাম পূজা অর্চনা করতে হবে, আর চেষ্টা করে যেতে হবে, আল্লাহ ভরসা। আচ্ছা, 5টা পার্টে প্রশ্ন আসবে, আমরা বলছিলাম 5টা পার্টে মোট 16টা প্রশ্ন আসবে, একটু 16টা বুঝে নেন। দেখেন 5 আর 3 8 আর 2 10 আর 6 16টা প্রশ্ন, 5টা পার্টে মোট 16টা প্রশ্ন আসবে, অ্যান্সার করতে হবে 10টা, 3 আর 2 5 6 আর 4 10, 10টা অ্যান্সার করতে হবে। খেয়াল করেন, তাহলে প্রথম পার্টে 5টি প্রশ্ন আসবে। এখন প্রথম পার্টটা কি ছিল? প্রথম পার্টটা ছিল, আমার মনে হয় আমরা নিচে দেখব, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং ছিল, যেটা আমরা বলি হচ্ছে অনার্স ফার্স্ট ইয়ার অথবা ইন্টারমিডিয়েট প্রথম পত্র, ইন্টারমিডিয়েট হিসাব বিজ্ঞান প্রথম পত্র রিলেটেড। মোট 5টা প্রশ্ন আসবে, যেখানে 3টা প্রশ্নের উত্তর দিতে হবে, 3 10 কে 30 মার্কস। এখন
5টা প্রশ্ন যখন আসবে নিশ্চয়ই এই পার্টে 5টা অধ্যায় তো নাই, বেশি থাকবে। কতগুলো অধ্যায় আছে আমরা সেটা নিচে অবশ্যই দেখানোর চেষ্টা করব। পার্ট বিতে 3টা প্রশ্ন আসবে। এই পার্ট বিটা হচ্ছে অডিটিং, এখানে পুরো থিওরি, হ্যাঁ এটা হচ্ছে নিরীক্ষার পুরো থিওরি আসবে এখানে, এখানে কোনো ম্যাথ আসবে না, তার মানে ধরে নেওয়া হচ্ছে যে 2টা থিওরি কনফার্ম আসবে। আচ্ছা আসবে হচ্ছে মোট 3টা প্রশ্ন, অ্যান্সার করতে হবে 2টা, 20 মার্কস। আচ্ছা পার্ট সিতে 2টা প্রশ্ন আসবে, যে কোনো একটা প্রশ্নের উত্তর দিলেই হয়ে যাবে। এটা হচ্ছে ট্যাক্স। ট্যাক্স থেকে আমাদের একটা অঙ্ক আসতো, এটা আমরা জানি, ট্যাক্স থেকে একটা অঙ্ক আসতো। আমার মনে হয় যে 2টা প্রশ্নের ভিতরে একটা থিওরি একটা ম্যাথ দেবে প্রবাবলি। আমাদের অ্যান্সার করতে হবে অবশ্যই ম্যাথটা, কারণ আমি হিসাব বিজ্ঞান বিভাগে পড়া মানে থিওরির জন্য আমাকে কিন্তু টিচার হিসাবে নিয়োগ দেওয়া হচ্ছে না, আমাকে নিয়োগ দেওয়া হচ্ছে ম্যাথের জন্য। তাহলে ট্যাক্স থেকে 2টা প্রশ্ন আসবে, একটা প্রশ্নের অ্যান্সার করতে হবে। এরপর পার্ট ডিতে যেটা আছে সেটা হচ্ছে কস্ট অ্যাকাউন্টিং আছে, হ্যাঁ কস্ট অ্যাকাউন্টিং। আচ্ছা এই কস্ট অ্যাকাউন্টিং থেকে আগে যখন আমরা পুরাতন সিলেবাস দেখছি, কস্ট অ্যাকাউন্টিং কিন্তু তখনও ছিল, কিন্তু তখন কস্ট অ্যাকাউন্টিং থেকে যে অঙ্কটা আসতো, একটাই অঙ্ক আসতো, তার নাম কস্ট শিট বা উৎপাদন ব্যয় বিবরণী। এই একটা চ্যাপ্টারই শুধুমাত্র কিন্তু আসতো, আর কোনো অঙ্ক ওখান থেকে আসতো না, থিওরি আসতো। এখন কস্ট অ্যাকাউন্টিং কিন্তু একটা পার্ট যেখানে প্রশ্ন আসবে কিন্তু 3টা, এবং উল্লেখ্য যার নাম কস্ট অ্যাকাউন্টিং, যার নাম কস্ট অ্যাকাউন্টিং ম্যাথ। দেখেন আমার কাছে মনে হয় যে এই যে পার্ট ABCD এর মধ্যে পার্ট বিটাকে রাখছে হচ্ছে কি থিওরির অংশ, আর বাকি যে 4টা পার্ট আমার কাছে মনে হয়, এখন আমি জানি না কারণ নতুন সিলেবাস, মনে হয় যে বাকি সব জায়গাতে ম্যাথ আসবে, বাকি সব ম্যাথ আসবে। সেই হিসাবে যদি সবই ম্যাথ আসে, এটা আমাদের জন্য কপাল খুলে যাবে আরো, কারণ আগে 75 মার্কের ম্যাথ আসতো, এখন তাহলে 80 মার্কের ম্যাথ আসবে। আচ্ছা যাই হোক, তাহলে কস্ট অ্যাকাউন্টিং থেকে কি কি চ্যাপ্টার আছে সিলেবাসে সেটা আমরা দেখাচ্ছি। আর লাস্ট পার্ট ইতে হবে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। এই ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং থেকেও দেখেন 3টা প্রশ্ন আসবে, যে কোনো 2টা প্রশ্নের উত্তর দিতে হবে। আগে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং মানে পুরাতন সিলেবাসে একটাই অধ্যায় আসতো, তার নাম কস্ট ভলিউম প্রফিট, একটা অধ্যায় আসতো। আচ্ছা তাহলে এই হচ্ছে প্রশ্নের ধরন, প্রশ্নটা কিভাবে আসতে পারে, এই হচ্ছে প্রশ্নের ধরন। আশা করি সবাই বুঝতে পারছে। যদি বুঝতে না পারে তাহলে অবশ্যই কমেন্ট অথবা ইনবক্স করতে পারবেন, আমি যতদূর পারি উত্তর দেওয়ার চেষ্টা করব। আচ্ছা তাহলে এটা যদি হয় প্রশ্নের প্যাটার্ন, এখন আসি আমাদের প্রশ্নের সময়টা কেমন নিব আমরা, সময় বন্টনটা কেমন হবে। দেখেন আমি যখন পুরাতন সিলেবাসে ছিলাম তখন কিন্তু আমরা থিওরির জন্য মাত্র 8 মিনিট রাখছিলাম, ম্যাথের জন্য প্রায় 25 মিনিট সময় রাখার পরেও 15 মিনিট সময় কিন্তু আমাদের হাতে ছিল, রিভিশন টাইম ছিল 15 মিনিট। কিন্তু এখন ব্যাপারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে। কি চেঞ্জ হয়ে গেছে? এখন কিন্তু 10টা প্রশ্ন আসবে, প্রত্যেকটা প্রশ্নে 10 করে মার্কস। তাহলে আপনি কাকে সময় বেশি দিবেন, কাকে কম দিবেন, এখন কিন্তু আর কম বেশির ব্যাপার কিন্তু নাই, সহজ হিসাব। তাই আমিও কিন্তু লিখছি যে মোট সময় 180 মিনিট পাওয়া গেলেও আমাদের যেহেতু সবার সমান মার্কস, উত্তর দেওয়ার সময় কিন্তু একই রাখতে হবে। তাহলে কত মিনিট সময় পাবো? 180 মিনিট যদি আমরা ধরে পরীক্ষা দিতে বসি তাহলে কিন্তু কখনোই শেষ করতে পারবো না, তাহলে আমাদের টাইম হয়ে যাবে 170 মিনিট। এই 170 মিনিটে 10টা করে প্রশ্ন অ্যান্সার করা মানে মাত্র 17 মিনিট। 17 মিনিটে আপনার ম্যাথও লিখতে হবে, 10 মার্কের থিওরিও লিখতে হবে। দেখেন 5 মার্কের থিওরি আর 10 মার্কের থিওরি কিন্তু আকাশ পাতাল ব্যবধান। 5 মার্কে আপনি যা লিখবেন 10 মার্কে তার ডাবলের থেকেও বেশি লেখা উচিত, যদি ভালো মার্ক আপনি কি গেইন করতে চান। আচ্ছা তাহলে 17 মিনিট সময় করে যদি আমরা পাই 170 মিনিট, রিভিশন সময় পাবো মাত্র 10 মিনিট। তবে এখানে আমি লাস্টে দেখবেন একটা কথা লিখছি, আমরা কিন্তু একটা কথা লিখছি, আপনি থিওরিতে জীবনও কোনোদিন 17 মিনিটের কম লিখতে পারবেন না হয়তো, যদি আপনি মোটামুটি লিখতে চান। আর 17 মিনিট যদি থিওরি লেখেন, এখানে 10 মার্কের প্রশ্নে 17 মিনিট আসলে হয় না। অঙ্কের ক্ষেত্রে দেখেন, অঙ্কের ক্ষেত্রে কিন্তু ছোট বড়র একটা ব্যাপার হতেই পারে। যেমন আমাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বা আর্থিক বিবরণী যদি আসে সেখানে কিন্তু সময় বেশি লাগবে, অবচয়ের অঙ্ক যদি আসে সেখানে কিন্তু সময় কম লাগবে, সমীকরণের অঙ্কে সময় কম লাগবে কিন্তু। হ্যাঁ, এরকম আমরা কিছু অঙ্ক দেখবো আগে, আমাদের যখন প্রশ্ন আমরা সামনে পাবো তখন আমরা অঙ্ক দেখবো যে অঙ্কের কোনটা একটু বড় কোনটা একটু ছোট, সেইভাবে টাইমটাকে আমরা অ্যাডজাস্ট করতে পারবো। ওকে, তার মানে আমি এইখানে বসে কিন্তু আপনাকে কিন্তু সম্পূর্ণ সময়ের ডিস্ট্রিবিউশনটা দিতে পারলাম না, কারণ ওইখানে যে পরীক্ষার প্রশ্ন পাওয়ার সাথে সাথেই আপনার নিজের থেকে সময় ডিস্ট্রিবিউশনটা করতে হবে। আর অ্যাভারেজ সময় পাবো আমরা 17 মিনিট। আচ্ছা, এখন আমাদের আলোচনার বিষয় হচ্ছে আমাদের নতুন সিলেবাসে কোন বিভাগ থেকে
কি ধরনের অঙ্ক আমাদের সিলেবাসে অলরেডি দিছে, বোর্ডে কি আসবে বা পরীক্ষায় কি আসবে সেটা তো আসলে আমরা এই মুহূর্তে বলতে পারবো না। তবে কত ধরনের অঙ্ক আছে সেটা একটু যদি দেখি। এই যে নির্দেশাবলী আমি আগেই পড়ে শোনাই দিছি, হ্যাঁ আগেই পড়ে শোনাই দিছি 3 ঘন্টার সময়। দেখেন আমাদের মোট বলছিলাম 5টা পার্টে প্রশ্ন আসবে। তার পার্ট এ তে আছে দেখেন ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং বা আর্থিক হিসাব বিজ্ঞান আছে ফার্স্ট পার্ট। এই আর্থিক হিসাব বিজ্ঞানটা কিন্তু আমি অনার্স ফার্স্ট ইয়ার অথবা আপনি ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার বা ইন্টারমিডিয়েট হিসাব বিজ্ঞান প্রথম পত্রটাকে যদি ধরেন তাহলে সেটা ঠিক আছে। দেখেন এক ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং বা আর্থিক হিসাব বিজ্ঞানে আপনাদের যে সিলেবাসের টপিকস দিছে সেই সিলেবাসের টপিকস বিশ্লেষণ করে এই কয়টা অঙ্ক পাইছি আমি। আপনারা নিজেরাও কিন্তু যদি ওই সিলেবাসটা দেখেন, যদি একটু নিচে আন্ডারলাইন করে দেন, দেখবেন এই কয়টা কিন্তু সরাসরি উল্লেখ করছে। এখন সরাসরির ভিতরে আবার আমি এই 4টাকে আবার আলাদা কালার করে রাখছি। কেন? কারণ আমরা উপরে যে 6টা ম্যাথ দেখতে পাচ্ছি, উপরে দেখেন 6টা ম্যাথ আছে, হ্যাঁ উপরে মোট 6টা ম্যাথ আছে। এই 6টা ম্যাথের মধ্যে 6টা টপিকস একবারেই দিয়ে দিছে কিন্তু, হ্যাঁ 6টা টপিকস। আর নিচে যে 4টা, এই 4টা টপিকস কিন্তু আলাদা ভাবে দিছে। এইটা দ্বারা আমার কাছে মনে হয়েছে, আমি শিওর না, আমার কাছে মনে হয়েছে যে এই টোটাল যে এখানে যে 6টা পার্ট, এই 6টা পার্ট মিলে হয়তো একটা অঙ্ক আসবে। এই যে 4টা পার্ট আছে, এই 4টা পার্ট থেকে হয়তো আরো 2টা-3টা অঙ্ক আসবে। আর থিওরি যে অংশটা আছে সেখান থেকে আর কিছু আসতে পারে। তাহলে মোট আমাদের যে 5টা প্রশ্ন আসবে লেখা আছে, এই পার্ট থেকে 5টা প্রশ্ন থেকে আমাদের যে কোনো 3টা প্রশ্নের অ্যান্সার করতে হবে কিন্তু, হ্যাঁ। তাহলে অধ্যায়গুলোর একটু নাম দেখেন, অধ্যায়গুলোর নাম অলরেডি হয়তো আপনারা জানেন। ইকুয়েশন যেটা আমরা করতাম, সমীকরণ, বাংলায় বলে সমীকরণ, আমি ইংলিশে লিখছি কারণ ইংলিশে অভ্যস্ত সবাই। ট্রায়াল ব্যালেন্স মানে রেওয়া মিল, অ্যাডজাস্টিং মানে সমন্বয় জাবেদা, রেকটিফাইং ইরোর মানে ভুল সংশোধনী জাবেদা, ক্লোজিং এন্ট্রিজ মানে সমাপনী দাখিলা, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট মানে আর্থিক বিবরণী, ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট মানে ব্যাংক সমন্বয় বিবরণী যেটা বলি, ডেপ্রিসিয়েশন মানে অবচয়, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট নগদ প্রবাহ বিবরণী, আবার রেশিও অ্যানালাইসিস আলাদাভাবে দিছে মানে অনুপাত বিশ্লেষণ। আপনাদের যাদের কাছে নতুন সিলেবাস অলরেডি ডাউনলোড করে রাখছেন তারা একটু চেক করে দেখবেন, ঠিক এই সব অঙ্কের কথা ওখানে উল্লেখ আছে। দেখেন এখনো নতুন বই আমাদের হাতে আসেনি, আমরা খুলনায় থাকি তো ঢাকার ছেলে মেয়েদের হাতে হয়তো পৌঁছায় গেছে। নতুন বইটা আসলে আমরা আরো ক্লিয়ার হয়ে যাব যে কি ধরনের অঙ্ক। সিলেবাস বিশ্লেষণ করে আমার কাছে এই 10টা ম্যাথ আসছে, এই 10টা ম্যাথ থেকে এবং থিওরিও থাকবে, আলাদাভাবে থিওরি থাকবে। 5টা প্রশ্ন আসবে, যে কোনো 3টে প্রশ্নের উত্তর দিতে হবে। ওকে, আচ্ছা আমরা অডিটিং যেটা পার্ট বিতে, এখানে 20 মার্কের প্রশ্ন আসবে। দেখেন এখানে একদম শুধু থিওরি আছে, এখানে কোনো অঙ্ক নেই। 3টা প্রশ্ন আসবে, যে কোনো 2টা প্রশ্নের উত্তর দিতে হবে। অডিটিং এর কিছু থিওরি পড়লেই হয়ে যাবে ইনশাল্লাহ। এই পার্টটা সবাই খুব ভালোভাবেই পারবে, কিন্তু থিওরি লিখতে গেলে একটু মার্ক কমে যাবে। আচ্ছা ট্যাক্স যেটা আছে, ট্যাক্সেশন থেকেও থিওরিও আছে, প্রশ্ন আছে। ভ্যাটের অঙ্ক আসবে একটা, হয়তো আগেও আসতো, ট্যাক্সের থেকে একটা অঙ্কই আসতো, তবে এখানে ট্যাক্স থেকে আলাদাভাবে 2টা প্রশ্ন আসবে, আলাদা করে দিছে। এবার একটা প্রশ্নের উত্তর দিতে হবে। আমার কাছে মনে হয় এখান থেকে একটা থিওরি আর একটা ম্যাথ দিবে, আমার কাছে মনে হয়। এখন সবকিছুই তো মনে হয়ই বলতে হবে। আচ্ছা এটা গেল পার্ট সি। এবার আসি যদি পার্ট ডিতে আসি, পার্ট ডিতে দেখেন কস্ট অ্যাকাউন্টিং হেডিং করছে, কস্ট অ্যাকাউন্টিং। আচ্ছা এই কস্ট অ্যাকাউন্টিংয়ে আমি যতটুকু সিলেবাস ঘাটলাম, সিলেবাস বিশ্লেষণ করে আমার কাছে মনে হলো যে এই 4টা ম্যাথ, দেখেন পুরাতন সিলেবাসেও কিন্তু এই 4টা ম্যাথ ছিল, তবে পুরাতন সিলেবাসে ম্যাটেরিয়াল, লেবার, ওভারহেড এই জায়গার অঙ্কগুলো কিন্তু দিত না কখনোই, কারণ এগুলো অনেক লেন্থি প্রসেস, অনেক বড়। দেখা যাচ্ছে যে এক একটা টপিকস বা এক একটা অধ্যায়, এটাকে অধ্যায় বলে কিন্তু সবাই জানে যারা 3rd ইয়ারে পড়ছে। ম্যাটেরিয়ালের অধ্যায় শেষ করতেই তো প্রায় 6টা-7টা লেকচার লেগে যাবে। তাহলে এই 4টা থিওরিও আছে। আমার কাছে যেটা মনে হয়, কস্ট অ্যাকাউন্টিং যেহেতু কস্ট শিট ইনশাল্লাহ আসবেই, উৎপাদন ব্যয় বিবরণ এটা আসবেই। ম্যাটেরিয়ালের অঙ্কটা আসার সম্ভাবনা বেশি, কারণ একমাত্র ম্যাটেরিয়ালে দেখবেন উল্লেখ করে দিছে যে কোন কোন মেথড করতে হবে, ফিফো, লিফো, অ্যাভারেজ, ইওকিউ, ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি, এই উল্লেখ করে দিছে। আমার কাছে প্রবাবলি মনে হয়, কারণ লেবার অনেক বড়, ওভারহেড অনেক বড় অপশন, তো এইগুলো শিখতে গেলে অনেক সময় লাগবে, কিন্তু আসলে আমাদের পরীক্ষায় কতটুকু সময় পাবো আমরা জানি না। আমি এটাও শুনতেছিলাম যে
একটু 2-2.5 মাস সময় দিবে হয়তো, যেহেতু নতুন সিলেবাস। আমার কাছে মনে হয় একটা থিওরি আসবে, কস্ট শিট আসবে, ম্যাটেরিয়াল আসবে, 3টা আসবে, 2টা অ্যান্সার করতে হবে। থিওরিটা আমরা করব না, বাকি 2টা করব, আমার কাছে মনে হয়। এটা সবই কিন্তু মনে হয়। তাহলে এখানে 4টা অধ্যায় আছে। আর লাস্ট পার্ট তে আসে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। দেখেন ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং আমরা যে সিলেবাসটা দেখছি, ওই সিলেবাসে যে অধ্যায়গুলো আছে, এই যে অধ্যায়গুলোর নাম, কস্ট শিট আছে, ডিরেক্ট অ্যান্ড অ্যাবজর্পশন বা ভেরিয়েবল অ্যান্ড অ্যাবজর্পশন কস্টিং আছে, কস্ট ভলিউম প্রফিট আছে, ক্যাশ বাজেট আছে, ফ্লেক্সিবল বাজেট আছে। আগে যখন আমরা ছিলাম তখন কিন্তু আমাদের শুধু কস্ট ভলিউম প্রফিটটাই আসতো। এখন কস্ট শিটটা এখানে আসছে, আমরা বোনাস পাচ্ছি এখানে যেহেতু করব, মানে কস্ট অ্যাকাউন্টিংয়ে এখানে আর করা লাগবে না, 4টা করলে হয়ে যাবে। আমার কাছে মনে হয় যে এখান থেকে কস্ট শিটটা দিবে না, কস্ট অ্যাকাউন্টিং থেকে কস্ট শিট দিবে, এখান থেকে কস্ট ভলিউম প্রফিটটা দিবে, যেহেতু আমাদের পুরাতন সিলেবাসে কস্ট ভলিউম প্রফিট ছিল, এখান থেকে কস্ট ভলিউম প্রফিট দিবে। আর কোনটা দিবে এখানে ইম্পর্টেন্টের দিক থেকে আমার কাছে তো মনে হয় যে বি আর ই, মানে ডিরেক্ট অ্যান্ড অ্যাবজর্পশন আর ফ্লেক্সিবল বাজেটটা ইম্পর্টেন্ট মনে হয়, কিন্তু আসলে পরীক্ষায় কোনটা দেবে তো আমরা জানবো না, যার কারণে আমাদের হয়তো সবই করতে হবে। তাহলে এখান থেকেও দেখেন 3 সেট প্রশ্ন আসবে, যে কোনো 2টা প্রশ্নের উত্তর দিতে হবে, এখানেও 20 মার্কস। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? ব্যাপারটা হচ্ছে একটু গুণে দেখবেন, 5, আচ্ছা 9 আর 1 10, ট্যাক্সে কিন্তু একটা আসবে 10, আর এইখানে দেখেন 5 6 7 8 9 10 20টা চ্যাপ্টার। ব্যাপারটা কিন্তু কি বলবো আর কি, এক বছরের যে সিলেবাসটা, সেই 1 বছরের সিলেবাস থেকে অনলি 30 মার্কসের প্রশ্ন আসবে। টোটাল যদি আমরা বলি 20টা চ্যাপ্টার, আমার তো মনে হয় অন্তত 3টা সাবজেক্টের জন্য, যেগুলো আমাদের সবই করতে হবে। এখন স্টুডেন্ট লাইফে আসলে আন্দোলন করার কিছু নেই, আমি যেটুকু বুঝি। স্টুডেন্ট লাইফে আমরা যতটুকু সময় পাবো, যে সিলেবাসটুকু আছে আমাদের ক্যাপাসিটির ভিতর যতটুকু আছে ততটুকু সাধ্যমতো চেষ্টা করব, আর আল্লাহর নাম নিতে থাকবো, আল্লাহ বাঁচাই দিও, এবার অন্তত বাঁচাই দিও। তাহলে এই হচ্ছে মূলত আমাদের সিলেবাস নিয়ে আলোচনা। আমরা আগে যখন আমরা কথা বলছিলাম, আমাদের 20টা লেকচার হবে ক্লাসের, কিন্তু এখন আসলে 20টা লেকচারে কোনোদিনই পসিবল না। লেকচারটা দেখা যাচ্ছে আরও 5টা 7টা বা 8টা 10টা বৃদ্ধি পেয়ে যাবে আর কি, লেকচারের পরিমাণ বাড়াতে হবে। এখন আসি সময়ের ব্যাপারে। সময়টা আসলে আমরা চেষ্টা করব হচ্ছে যে 1.5 মাস আমাদের কোর্সটা রাখার জন্য, কিন্তু 1.5 মাসে যদি পারবো কিনা জানি না, তবে আমরা টাইম একটা কিন্তু হয়তো পেয়ে যাব, যে এতদিন পর পরীক্ষা হতে পারে আনুমানিক। যদি আমরা সময় বেশি পাই তাহলে সেইভাবে হবে, আর যদি না হয় দেখা যাচ্ছে প্রতিদিন ক্লাস থাকতে পারে, কারণ এতগুলো চ্যাপ্টার, প্রত্যেকটা চ্যাপ্টারের ধারণা না নিয়ে কিন্তু যাওয়া যাবে না। দেখেন আগে কিন্তু টোটাল বই থেকে আমরা থিসিস করে দেখছিলাম যে মাত্র 5টা বা 6টা অধ্যায় করলে হয়ে যাবে, কিন্তু নতুন সিলেবাসে যে চ্যাপ্টারগুলো উল্লেখ করছে এর কোনটা আমি বাদ দিব, কোনোটা যদি বাদ দিয়ে দিই দেখা যাচ্ছে ওইটাই এবছর দিল, কারণ প্রথম বছর আপনি কোনোটা বাদ দিয়েই কিন্তু সামনে এগোতে রিস্ক থেকে যাবে। যার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা চেষ্টা করব সব চ্যাপ্টারগুলো ক্লাসে পড়ায় দেওয়ার জন্য, সব চ্যাপ্টারগুলো। এজন্য যারা মোটামুটি নিবন্ধন লিখিত ক্লাস করবেন না চিন্তা করছেন, বাসায় বসে বসে পড়বেন, দেখেন পুরাতন সিলেবাসে যদিও সম্ভব হতো কিনা আমি জানি না, নতুন সিলেবাসে কতটুকু সম্ভব হবে আমি জানি না, কারণ টাইম ধরে ধরে পড়াশোনা করা বাসায় একা একা কোনোদিনই পসিবল না। হ্যাঁ, যদি আপনি কোনো একটা কোচিং বা কোনো একটা টিচারের কাছে পড়েন, সেক্ষেত্রে সেই টিচার বা সেই কোচিংয়ের নির্দিষ্ট যে প্ল্যান আছে ওই প্ল্যান অনুযায়ী কিন্তু আপনি এগোতে পারবেন। আর আমাদের এখানে যারা ক্লাস করবে প্লাস পরীক্ষা দিবে, আমার মনে হয় যদি এরা মন দিয়ে ঠিকমতো পরীক্ষা দিয়ে আসতে পারে, আল্লাহর রহমতে 100% ছেলেমেয়েরা ইনশাল্লাহ নিবন্ধন লিখিততে পাশ করবে, এটা আশা। কেন? কারণ আমাদের যে এক্সাম যে প্ল্যানটা আমরা করছি এটা আসলে মুখ দিয়ে বলে পারা যাবে না, একই টপিকস যতবার দেওয়া যায়। ধরেন আমি যদি বলি আজকে আমাদের যে প্রথম পরীক্ষাটা আছে, এই প্রথম পরীক্ষায় আমাদের 3টা চ্যাপ্টারের পরীক্ষা, ইকুয়েশন কি কি ছিল, ইকুয়েশন থাকলো, ধরেন আমাদের ইকুয়েশন, ট্রায়াল ব্যালেন্স, অ্যাডজাস্টিং, 3টা চ্যাপ্টার থাকলো ধরে নেন। দ্বিতীয় পরীক্ষা যখন নিব, দ্বিতীয় পরীক্ষা নিশ্চয়ই আরও 3টা চ্যাপ্টার অ্যাড হবে, তবে সেখানে কিন্তু শুধু এই 3টা না, প্রথম যে 3টা আগে আমরা পরীক্ষা নিয়েছিলাম এই 3টা সহ আরও 3টা, 6টা অ্যাড হলো। তৃতীয় পরীক্ষা যখন যাবে এই 6টা সহ আরও 3টা অ্যাড হলো। এতে লাভটা কি? এতে লাভটা হচ্ছে দেখেন আপনি এতগুলো অঙ্ক একবারে মাথায় রাখা আপনার জন্য কিন্তু সো টাফ। যার জন্য আমরা যদি কি করি, আমরা প্রত্যেকটা অধ্যায়
প্রত্যেকটা পরীক্ষায় রাখতে পারি, ধারাবাহিকভাবে বাড়তে থাকে, তখন দেখবেন আপনার প্রিপারেশনটা অনেক হাই হয়ে যাবে। যাই হোক, ক্লাস কিভাবে নিব, কি করব না করব এই সংক্রান্ত ধারণা আমরা ইনশাল্লাহ ক্লাসেই দিব। 20 তারিখ থেকে আমাদের ক্লাস। অন্তত খুলনার যে ভাই বোনরা বা শিক্ষার্থীরা আছেন তারা আমাদের দৌলতপুর বিএল কলেজ, একদম বিএল কলেজ গেটেই, মেইন গেট এবং সেকেন্ড গেট, দুই গেটের মাঝখানে সোনালী ব্যাংকের পিছনে আমাদের হচ্ছে কি শাখাটা, এখানে আমাদের অফিস হচ্ছে 2য় তলায়। আপনারা যোগাযোগ করবেন। 20 তারিখে ক্লাস মানে 20 তারিখে আসতে হবে এরকম ব্যাপার না। আপনি আজকে তো 17, 18, 19 এই তারিখগুলো একটু ঘুরে যেতে পারবেন, কি সার্ভিস দিব না দিবে এই সংক্রান্ত। আচ্ছা, শেষ অল্প একটু কথা বলে আমরা শেষ করে দিচ্ছি। দেখেন, আমরা কিন্তু যেসব ছেলেমেয়েরা বিশেষ করে ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ি বা যে কোনো ভার্সিটিতে পড়ি না কেন, আমরা কিন্তু সিলেবাসটা খুব কম থিসিস করি। আমাদের এই বছর যে সিলেবাসটা দিছে, দেখেন এই বছরের একদম সিলেবাসের শেষে আপনারা দেখবেন লেখা আছে, দেখবেন কোশ্চেন উইল বি প্রিপেয়ার্ড ফলোইং ব্লুমস টেক্সোনমি অফ কগনিটিভ লার্নিং। এখন এই ব্লুমস টেক্সোনমিটা কি আমি আসলে নিজেও জানতাম না। আমি গতদিন একটু থিসিস করছি, দেখলাম এই ব্লুমস টেক্সোনমি এটা হচ্ছে কি একজন মানুষ যিনি শিক্ষার বিভিন্ন যে থিওরিগুলো আছে তার মধ্যে একটা থিওরি উনি অ্যাপ্লাই করছেন, যে ব্লুমস টেক্সোনমি যে থিওরিটা দিছে ওই থিওরি অনুযায়ী যে শিক্ষার 3টা ধাপ থাকে। হ্যাঁ, সেই 3টা ধাপের একটা ধাপ হচ্ছে কগনিটিভ লার্নিং। যদিও এটা ইন্ডিয়ায় বেশি প্রচলন, আমাদের দেশে এখনো প্রচলন হয়নি, হয়তো হবে। কগনিটিভ লার্নিং যেটা, এই কগনিটিভ লার্নিং অনুযায়ী হচ্ছে কি আমাদের প্রশ্নটা করা হবে এবং 20% মার্ক এই কগনিটিভ লার্নিং যে অংশটুকু আছে এই অংশটুকুর আবার 2টা পার্ট হয়, একটা লো লেভেল একটা হাই লেভেল। এখন এইগুলো আসলে জানা আমাদের জরুরি না, তবু যদি একটু আলোচনা করে দিই যে 20% মার্ক দেখেন হাই লেভেল বা হায়ার অর্ডার থেকে কিন্তু তৈরি হবে। হ্যাঁ, এবং ওই হায়ার লেভেলে আবার 3টা পার্ট থাকে। আমি আবার বলছি, ব্লুমস টেক্সোনমি শিক্ষার যে থিওরিটা আবিষ্কার করছে ওই থিওরিতে 3টা অপশন দিছে, একটা হচ্ছে কগনিটিভ লার্নিং, আরেকটা হচ্ছে অ্যাফেক্টিভ, আর একটা হচ্ছে যে সাইকোমিটার আর কি। এই 3টা পার্ট ছিল, ওই 3টা পার্টের ভিতরে কগনিটিভ লার্নিং সিস্টেম হচ্ছে আমাদের প্রশ্ন করা হবে বলা হচ্ছে এখানে। এবং কগনিটিভ লার্নিংকে আবার 2টা ভাগ করছে, একটা লো লেভেল আর একটা হচ্ছে হাই লেভেল। লো লেভেল এখানে বলিনি কারণ আপনারা সব বড় বড় পরীক্ষার্থী, তো এখানে হায়ার অর্ডার বা হাই লেভেলের যে 3টা পার্ট সেটা হচ্ছে, একটা হচ্ছে অ্যানালাইজিং, একটা হচ্ছে এভালুয়েটিং, আর একটা হচ্ছে ক্রিয়েটিং বা সিনথেসাইজিং। হ্যাঁ, এই 3টা অ্যানালাইজিং তো বুঝছেনই, কি বলে এটাকে বিশ্লেষণ করতে হবে, মানে 20% মোট 100 মার্কের মধ্যে 20% মার্ক, যেটা আপনার প্রশ্ন দেখে ধারণা থাকলে নিজের থেকে কিন্তু অ্যান্সার করতে হবে। হয়তো 100% কমন ওই সময় বাঁধবে না, ওই 20% মার্ক হয়তো একটু আপনার নিজের জ্ঞান বা বুদ্ধি বা মেধা দিয়ে কিন্তু হয়তো বের করে আনা লাগতে পারে। তাহলে মোটামুটি যতটুক ঝামেলা বাঁধানোর দরকার নতুন সিলেবাসে ততটুক ঝামেলা কিন্তু অলরেডি বেঁধে গেছে। এজন্য সবাইকে আবারও বলছি যে যদি নিবন্ধন পরীক্ষায় আমি পাশ করব লিখিতই এরকম কারোর ইচ্ছা থাকে তাহলে অবশ্যই যে জায়গায় থাকবেন সেখানে কোনো না কোনোভাবে কি পড়ালেখায় কোচিং অথবা টিচার, যদি দেখা যাচ্ছে আপনারা খুলনার বাইরে আছেন, যারা হচ্ছে কি আমাদের সাথে ক্লাস করতে চান, আমাদের অনলাইন ব্যাচ আছে, আমাদের ফোন নাম্বার কিন্তু একদম শুরুতে দিয়ে দিছি, আবারও একটু যদি দেখেন ফোন নাম্বারে একটু আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আর আমরা যে ক্লাসটা নিব এই ক্লাসটা তো অবশ্যই হচ্ছে কি যে আইডি থেকে দেওয়া হবে, ওই আইডি থেকে আপনারা কি সরাসরি SMS বা কমেন্ট করেও আমাদের সাথে কি যোগাযোগ করতে পারবেন। আমাদের ঠিকানা বা ফোন নাম্বারটা আবার একটু যদি আপনারা দেখে নেবেন। তাহলে এই ছিল মূলত আজকের আমাদের আলোচনা। আশা করি সবাই হচ্ছে কি মোটামুটিভাবে সিলেবাস সম্পর্কে ধারণা পেয়েছেন। আগামী 20 তারিখ থেকে ইনশাআল্লাহ ক্লাস শুরু হয়ে যাবে। সবাইকে আবারও অনেক অনেক শুভেচ্ছা এবং পড়ালেখার অগ্রিম একটা বিশাল প্রিপারেশন নিতে হবে এরকম একটা মন মানসিকতা তৈরির আহ্বান জানায় আজকের ক্লাসটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।